আমরা যখন পাকস্থলী পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয় এবং প্রোটিন পরিপাকের জন্য যে এনজাইমগুলো আছে এনজাইমগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে প্রোটিন পরিপাকের যে নিষ্ক্রিয় এনজাইম তাদের কিন্তু জাইমোজেন বলা হয়। কি বলা হয়? জাইমোজেন। যদি এনজাইমগুলোকে আপনি সক্রিয় করতে পারেন তাহলে ওগুলোকে বলা হয় সক্রিয় এনজাইম। তাহলে আমরা একটু দেখব যে পাকস্থলীতে যখন প্রোটিন আসবে, খেয়াল করো, পাকস্থলীতে যখন এরকম প্রোটিন আসবে, প্রোটিন পরিপাকের জন্য যে এনজাইমগুলো আসে এদেরকে বলা হয় জাইমোজেন। এগুলোকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করে এনজাইম দশায় রূপ দিতে হবে। এনজাইমগুলো তখন এগুলোর উপরে কাজ করবে, তাই না? তাহলে আমি আরেকবার বলছি, পাকস্থলীতে যখন প্রোটিন আসবে, পাকস্থলীতে যে প্রোটিন পরিপাকের যে এনজাইমগুলো আছে এগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়, হয়ে এগুলোকে আগে সক্রিয় করতে হবে, দেন এরা প্রোটিনের উপরে কাজ করবে। ঠিক আছে? ওকে। সো এখন দেখো পাকস্থলী যে জাইমোজেনগুলো আছে কিভাবে অ্যাক্টিভেট হয় এটা আমরা আগে দেখব, তারপরে আমরা পরিপাকে চলে যাব। তো এটার জন্য একটা ট্রিক মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা ট্রিক। আমি এভাবে মনে রাখি, PHTECT। দেখো, পিতে হচ্ছে পেপসিনোজেন এবং পিতে হচ্ছে প্রোরেনিন। এগুলো হচ্ছে এনজাইম। এই এনজাইমগুলোকে যদি আপনি সক্রিয় করতে চান তাহলে HCl, এইচতে হচ্ছে, এইচতে কি? HCl। তাহলে আমাদের পাকস্থলীতে তো HCl আছে না, অ্যাসিড আছে, অ্যাসিডগুলো করবে কি? এই নিষ্ক্রিয় এনজাইমগুলোকে সক্রিয় করবে। তো HCl যখন এগুলোকে সক্রিয় করে তাহলে এই এনজাইমগুলোর নাম চেঞ্জ হয়ে যায়। কি নাম হয়? পেপসিনোজেন হয়ে যায় পেপসিন এবং প্রোরেনিন হয়ে যায় রেনিন। তাহলে বলো তো, এগুলো সক্রিয় না আর এগুলো কি? নিষ্ক্রিয়। তাহলে এগুলো অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় বা জাইমোজেন, আর এগুলোই হচ্ছে সক্রিয় এনজাইম। তাহলে এখন এরা কাজ করবে। তাহলে বুঝতে পারছো যে HCl অ্যাকচুয়ালি পাকস্থলীতে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে, জীবাণুকে মেরে ফেলে বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, তাই না, সে এনজাইমগুলোকেও সক্রিয় করে, অ্যাক্টিভেট করে। এনজাইমগুলো সক্রিয় হওয়ার আগের নাম থাকে জাইমোজেন। এখানে একটা পেপসিনোজেন, এটা একটা জাইমোজেন, প্রোরেনিন, এটা একটা জাইমোজেন। এরা কাজ করে না, এদেরকে HCl এসে চেঞ্জ করে দেয়, পেপসিন এবং রেনিনে কনভার্ট করে, দেন এরা কাজ করে। তাহলে আমরা একটা অংশ শিখলাম। এবার দেখো টি, টিতে হচ্ছে, ইংলিশে একটু লিখি, ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন এটা একটা নিষ্ক্রিয় এনজাইম বা জাইমোজেন। প্রোটিন পরিপাকের এটা একটা নিষ্ক্রিয় এনজাইম বা জাইমোজেন। এইটাকে সক্রিয় করে ই ফর এন্টারোকাইনেজ। ই ফর এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ করে কি? একে যখন সক্রিয় করে দেয় তখন ট্রিপসিনোজেনের নাম হয়ে যায় ট্রিপসিন। খেয়াল করছো? ট্রিপসিনোজেনের নাম কি হয়ে গেল? ট্রিপসিন। তাহলে ট্রিপসিনোজেনকে সক্রিয় কে করে? এন্টারোকাইনেজ। ওকে। এবার দেখেন হয় কি, যে ট্রিপসিনোজেন ঘুমন্ত অবস্থায় ছিল, নিষ্ক্রিয় অবস্থায় ছিল বা জাইমোজেন অবস্থায় ছিল, এ যখনই সক্রিয় হয়ে যায় নাম হয়ে যায় ট্রিপসিন। সক্রিয় হওয়ার সাথে সাথে ভাবে আমি কেন একাই সক্রিয় হব, আমি কেন একাই কাজ করব, আমি অন্যদের নিয়েও কাজ করব। এবার যেটা হয়, ট্রিপসিনোজেন গিয়ে, এই যে এটা ট্রিপসিন গিয়ে, এই দেখো টি ফর ট্রিপসিন, সি কে সক্রিয় করে। সির নাম কি? সির নাম হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। তাহলে বলতো, এই ট্রিপসিন গিয়ে, টি গিয়ে সি কে যদি সক্রিয় করে, সি মানে কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন এবার কি হয়ে যাবে? কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন। তাহলে এখন আমাদের শুধু দেখতে হবে কোনগুলো সক্রিয়, কোনগুলো নিষ্ক্রিয় এবং কে কাকে সক্রিয় করলো। ট্রিকটা কি? পিএইচ ট্যাগ। পি কে সক্রিয় করে HCl, টি কে সক্রিয় করে এন্টারোকাইনেজ, সি কে সক্রিয় করে টি। ওকে। তাহলে আমি আরেকবার বলি, পি ফর পেপসিনোজেন, পি ফর প্রোরেনিন, এরা হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম বা জাইমোজেন, এদেরকে সক্রিয় করতেছে HCl। তাহলে এগুলো সক্রিয় এনজাইম, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম, এদেরকে কে সক্রিয় করতেছে? HCl। আবার দেখো টিতে ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় এনজাইম, তাকে কে সক্রিয় করতেছে? ই ফর এন্টারোকাইনেজ। তাহলে এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে সক্রিয় করে হয়ে গেল ট্রিপসিন। এই যে দেখো সক্রিয় ট্রিপসিন আর এটা হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিন। এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা হচ্ছে সক্রিয়, এটা জাইমোজেন, এটা হচ্ছে সক্রিয়। এবার এ গিয়ে কি করে? সি ফর কাইমোট্রিপসিনোজেন, তাকে গিয়েও সক্রিয় করে। কাইমোট্রিপসিনোজেন যদি সক্রিয় হয় নাম হয়ে যায় কাইমোট্রিপসিন। ওকে। তাহলে এখানে সক্রিয় কোনগুলা? এইটা,
এইটা সক্রিয় এবং এইটা সক্রিয় এবং এরা কাজ করে। আর এগুলো বাদে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে নিষ্ক্রিয়। যেমন এটা একটা নিষ্ক্রিয়, তার মানে জাইমোজেন, এটা নিষ্ক্রিয় জাইমোজেন, এটাও একটা নিষ্ক্রিয় জাইমোজেন। ওকে, আর কারা সক্রিয় করতেছে? এখানে সক্রিয় করতেছে ACL, এখানে সক্রিয় করতেছে এন্টারোকাইনেস এবং কাইমোট্রিপসিনের জন্য সক্রিয় করতেছে আরেকটা এনজাইম ট্রিপসিন। তো তুমি যদি একটু সময় নাও, সময় নিয়ে যদি এটা দেখো, তাইলে কিন্তু দেখবা যে তোমার এটা মনে থাকবে। তো আমরা যাই হোক এনজাইমগুলোকে সক্রিয় করে নিলাম। এগুলো কোথায় সক্রিয় হচ্ছে? এগুলো পাকস্থলীতেই সক্রিয় হচ্ছে। এখন আমরা দেখব যে প্রোটিনের বিভিন্ন ধরনের প্রোটিন আমাদের দেহে আসে, যে এনজাইমগুলো সক্রিয় হলে এরা কিভাবে কাজ করে। তো এর একটা ট্রিক আছে, আমি এভাবে মনে রাখি। লালার রসে কোনো প্রোটিন পরিপাকের এনজাইম নাই। পাকস্থলীর রসে বা গ্যাস্ট্রিক রসে জিপি রে 3টা এনজাইম আছে। অগ্নাশয় রসে দেখো অনেকগুলো এনজাইম আছে। আন্ত্রিক রসে মাত্র একটা এনজাইম আছে। তো আমরা মনে রাখবো এইভাবে, জিপি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি, দেন আমি। কে ট্রাই করে? আমি। আরেকবার বলি আমি। তুমি যখন একটা বাচ্চাকে টিকা দিতে নিয়ে যাও, তুমি তো তাকে কোলে রাখো, তাই না? তাহলে কোলে নিয়ে টিকা দেওয়ার ট্রাই করতেছি আমি। বাচ্চাটার নাম কি? জিপি রে। বাচ্চার নাম কি? জিপি রে। তাকে আমরা কি করতেছি? ভ্যাকসিনেটেড করার ট্রাই করতেছি। কিভাবে? কোলে নিয়ে, রাইট? সো দেখো এবার এগুলোর নাম কি কি আমি এক এক করে লিখতেছি। লালারসে কোনো এনজাইম নাই, তাহলে মুখে কোনো প্রোটিন পরিপাক হবে না। পাকস্থলীর রসে কি কি আছে দেখো। জি, জি ফর জিলোটিনেজ। পি, পি ফর পেপসিন, তাই না? পেপসিন কিন্তু সক্রিয়। আগে কি ছিল? পেপসিনোজেন ছিল। আর রে, রে ফর রেনিন। রেনিন কিন্তু সক্রিয়। রেনিন আগে কি ছিল? প্রোরেনিন ছিল, তাই না? তাহলে এই 3টা কার উপর কাজ করবে আমরা এক এক করে দেখি। যেমন প্রোটিন, প্রোটিন, প্রোটিনের উপর এবার পেপসিন কাজ করতেছে, করে প্রোটিনকে কিন্তু 2টা জিনিসে ভাগ করতেছে। একটা হলো পেপটন আর একটা হচ্ছে প্রোটিওজ বা প্রোটিয়েজ। তাহলে বলো তো, একটা বড় প্রোটিন, প্রোটিনটা যদি ভেঙে যায় কিসে পরিণত হবে? পেপটনে পরিণত হবে এবং প্রোটিয়েজে পরিণত হবে, রাইট? তো এগুলো কি প্রোটিনের সমান? না, এগুলো প্রোটিনের থেকে একটু ছোট। তো এইটা বারবার পড়লে আপনাদের মনে থাকবে প্রোটিন কি, পেপটন কি, প্রোটিয়েজ কি, এটা আমরা কোষ রসায়নে গিয়ে শিখবো। ওকে, এটা নিয়ে চিন্তার একদমই কিছু নাই, 2-3 বার পড়লে মনে হয়। রেনিন, রেনিন কার উপর কাজ করে? রেনিন কিন্তু খুবই স্পেশাল। রেনিন কাজ করে হচ্ছে, আমরা যে দুধ খাই, দুধের তো ল্যাকটোজ পার্টটা হচ্ছে শর্করা, আমরা তো জানি ল্যাকটেজ তাকে পরিপাক করে। দুধের কিন্তু প্রোটিন পার্ট আছে। দুধের কি আছে? প্রোটিন পার্ট আছে। এই প্রোটিন পার্টের নাম হচ্ছে কেসিন। কি? কেসিন। তাহলে বলো তো রেনিন কার উপর কাজ করে? দুধের উপর কাজ করে। দুধের কোন পার্টটা? প্রোটিন পার্টটার উপর কাজ করে। দুধের প্রোটিন পার্টটার নাম কি? কেসিন। তাহলে কেসিনকে যদি ভেঙে ফেলে ছোট ছোট কেসিন উৎপন্ন হবে। ছোট কেসিনকে বলা হয় প্যারাকেসিন। তাহলে দুধের প্রোটিন পার্টটা ভেঙে গেল কিনা? পরীক্ষায় প্রশ্ন আছে। দুধের প্রোটিনের নাম কি? কেসিন। দুধের শর্করা অংশের নাম কি? ল্যাকটোজ, তাই না? দুধের ল্যাকটোজকে পরিপাক করে শর্করা পরিপাককারী এনজাইম, আর কেসিন পার্টটাকে পরিপাক করে প্রোটিন পরিপাককারী এনজাইম। কে সেটা? রেনিন। খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, এই রেনিন বানান কিন্তু RENNIN। রেনিন বানান কিন্তু এইটা। আর এই রেনিন কিন্তু অন্য জিনিস। এই রেনিন কিন্তু কিডনি থেকে খরিত হয়। কিডনি মনে রাখবা কিভাবে? কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল। রেনাল, এই দেখো সিঙ্গেল এন, এই দেখো এখানে সিঙ্গেল এন। তাহলে সিঙ্গেল এন যেটা সেটা কিডনি থেকে ক্ষরণ হয়, ওটা কিন্তু হরমোন। আর ডাবল এন যেটা সেটা ক্ষরণ হচ্ছে পাকস্থলী থেকে, এটা কিন্তু এনজাইম। ঠিক আছে? আচ্ছা, এবার জিলোটিনেজ, নাম দেখেই মনে হচ্ছে কার উপর কাজ করে। আমরা যে জেলাটিন জাতীয় খাবার যেগুলো খাচ্ছি, কি খাচ্ছি? জেলাটিন। জেলাটিন জাতীয় খাদ্যকে যদি জিলাটিন দিয়ে আপনি পরিপাক করা ট্রাই করেন, আপনি যদি হচ্ছে জিলাটিন জাতীয় খাদ্যকে জেলাটিনেজ নামক এনজাইম দ্বারা পরিপাক করার ট্রাই করেন, তাহলে যেটা হবে সেটা হলো পেপটন এবং পলিপেপটাইড উৎপন্ন হবে। দেখো, এই পলিপেপটাইড বলো, পেপটন বলো, প্রোটিয়েজ বলো, মোটামুটি সবাই একই রকমের জিনিস। তার মানে এই পাশে কি উৎপন্ন হচ্ছে সবগুলোর ক্ষেত্রে খুব একটা জরুরি জানা না। ডান পাশে কি উৎপন্ন হচ্ছে সবগুলোর ক্ষেত্রে জানাটা, মুখস্থ রাখাটা জরুরি না, বাট কিছু কিছু জিনিস জানা জরুরি। যেমন কেসিন ভেঙে গেলে হয় প্যারাকেসিন,
মূল প্রোটিন ভেঙে গেলে হয় পেপটন প্লাস প্রোটিয়েজ। তো এটা কিন্তু আমরা বলতে পারি প্রোটিনের ভগ্নাংশ। আর পেপটন জিনিসটা কি আমি একটু জাস্ট জানাই রাখি এখানে, পেপটন মানে বোঝায় যে এরা পলিপেপটাইড, পলিপেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিডের মিশ্রিত রূপ, মানে জাস্ট টুকরা টুকরা, বড় টুকরা ছোট টুকরা সব মিলেই কিন্তু পেপটন। আর আমরা তো জানি প্রোটিন ভাঙলে যদি পেপটন পাই, তাহলে প্রোটিন ভাঙলে ছোট টুকরাগুলোর নাম অ্যামিনো অ্যাসিড আর বড় টুকরাগুলোর নাম হচ্ছে পলিপেপটাইড, এই তো, তাই না? আচ্ছা, সো আমরা কিন্তু পাকস্থলীর রসে মোটামুটি পরিপাক করে ফেললাম। কার উপর পরিপাক করলাম? এগুলা। পাকস্থলীর রসে কি কি এনজাইম আছে? এগুলা। এবং এগুলোকে আমরা সক্রিয় করছি কিভাবে এটা আমরা শিখছি, পিএইচ ট্যাক্ট নামক যে ট্রিকটা আছে ওইটাতে শিখছি। তাহলে মোটামুটি শেষ। এরপর দেখো অগ্ন্যাশয় রসে কিন্তু অনেকগুলো এনজাইম আছে। কি কি এনজাইম আছে আমরা এক এক করে দেখি। কোলে, কোলেতে হচ্ছে কোলাজিনেজ। কি? কোলাজিনেজ। দেখো শেষে কিন্তু এজ আসতেছে, কে আসতেছে? এ এস ই, এই এজ যেখানেই থাকবে সেটা কিন্তু এনজাইম। টিকা, টিতে হচ্ছে ট্রিপসিন। তোমরা তো শিখছো, এর আগে যখন ট্রিকটা শেখালাম সেখানে ট্রিপসিনোজেন এবং ট্রিপসিনের কথা বলেছি। ট্রিপসিনোজেন জাইমোজেন বা নিষ্ক্রিয়, ট্রিপসিনটা হচ্ছে সক্রিয়, আর আমরা তো আগে সক্রিয় করে ফেলছি। টি কা, কাতে হচ্ছে কাইমোট্রিপসিন। কাতে কি? কাইমোট্রিপসিন। দিতে ট্রাই, ট্রাইটা আমরা আগে লিখি। ট্রাইতে হচ্ছে ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড ডেজ। এজ দিতে হবে যেহেতু সেটা এনজাইম। কিছু কিছু এনজাইমের শেষে কিন্তু ইন থাকে, আর বেশিরভাগ এনজাইমের শেষে এস থাকে। এজ 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 এজ, এগুলোর সাথে ইন আছে। ইন মানেও কিন্তু প্রোটিন। আমরা জানি যে এনজাইম সমূহ যেহেতু প্রোটিন, তাহলে ইন থাকলেও কোনো দোষ নাই, ইন থাকলেও কোনো দোষ নাই। করি, করিতে হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। করিতে কি? কার্বক্সি পেপটাইডেজ। আমি, আমিতে হচ্ছে এমিনো পেপটাইডেজ। আমিতে কি? এমিনো পেপটাইডেজ। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে সক্রিয়তা কিভাবে করতেছি। 2 নম্বর হচ্ছে কোথায় কোন এনজাইম আছে, খুব জরুরি। জিপি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। কে? আমি। জিপি রে মানে পাক রসের মধ্যে যে এনজাইমগুলো আছে, আর কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি মানে অগ্ন্যাশয় রসে যে এনজাইমগুলো আছে, এবং আমি বলতে আন্তরিক রসে যে এনজাইমগুলো আছে এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো খেয়াল করছো অগ্ন্যাশয় রসে অনেক ধরনের এনজাইম আছে। তাহলে এখন আমরা এগুলা দেখি এনজাইমগুলো কার উপর কাজ করে। যেমন ট্রিপসিন, দেখছো প্রোটিনকে কিন্তু আমরা পরিপাক নালীতে ভেঙে পেপটন এবং প্রোটিয়েজ বানাইছি। তাহলে এক কাজ করো, এখানে পেপটন এবং প্রোটিয়েজটাকে পরিপাক করে ফেলো, পেপটন প্লাস প্রোটিয়েজ। তাহলে ট্রিপসিন যদি এগুলোকে পরিপাক করে, খুব সহজ। হ্যাঁ, এগুলোকে আইদার তুমি লিখবা পলিপেপটাইড অর তুমি লিখবা পেপটাইড অর অ্যামিনো অ্যাসিড, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, ইটস ওকে। কারণ আপনাদের বইয়ের মধ্যে এগুলো স্পেশালি বলা নাই এবং ডিটেইল বলা নাই, যে কারণে এগুলা এত জরুরি না। বুঝতে পারছো? দেখো পাকস্থলীতে আমরা প্রোটিনকে ভেঙে যা পাইলাম, এগুলো কিন্তু অগ্ন্যাশয় রসে, তার মানে হচ্ছে অন্ত্রে এসে, ডিওডেনামে এসে, ডিওডেনামে এসে এগুলোকে আবার আমরা বাকি অংশটুকু পরিপাক করে ফেললাম। এবার দেখো এখানে কাইমোট্রিপসিন, এই কাইমোট্রিপসিনও কিন্তু সেম এগুলাকে পরিপাক করে। দেখো ট্রিপসিন যেগুলোকে পরিপাক করে, কাইমোট্রিপসিনও সেগুলোকেই পরিপাক করে। ঠিক আছে? তাহলে সেম হবে, কোনো প্রবলেম নাই। তবে একটা জিনিস আমি মনে রাখি, স্টুডেন্টের সবসময় ট্রিক দেই মাঝে মাঝে, ক যেগুলো আছে সেগুলো সব সরল পেপটাইড উৎপন্ন করে। এই যে দেখো ক আছে, তাহলে এই সাইডে বেটার হলো আমি একটা সরল পেপটাইড লিখব, সরল পেপটাইড। এই সরল জটিল কি জিনিস এগুলো আমরা এখন পড়বো না, এগুলো আমরা কোষ রসায়নে গিয়ে পড়বো। আর কোথায় ক আছে? এই যে দেখো এখানে, তাহলে ক থেকে কি উৎপন্ন হবে? সরল পেপটাইড। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি অনেকটা পড়ে ফেলছি। আর কোনগুলো কিসের উপর কাজ করবে? নাম দেখে বোঝা যায়, ট্রাইপেপটাইডেজ কাজ করবে কিন্তু ট্রাইপেপটাইডের উপর। কার উপর? ট্রাইপেপটাইড, নাম দেখে বোঝা যাচ্ছে ট্রাইপেপটাইডেজ কাজ করবে ট্রাইপেপটাইডের উপরে। কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করবে। তারপর দেখো ডাইপেপটাইডেজটা কোথায়, আমরা কিন্তু এখনো লিখি নাই। এই যে ট্রাইতে ট্রাইপেপটাইডেজ, দ্বিতীয়তে ডাইপেপটাইডেজ। তাহলে আমি একটু নিচে লিখি, ডাই
ডাইপেপটাইডেজ। বলো তো ডাইপেপটাইডেজ কার উপর কাজ করে? ডাইপেপটাইডের উপর কাজ করে, তাই না? ডাইপেপটাইড, ডাইপেপটাইডের উপর কাজ করলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। খুব সিম্পল। তাহলে দেখো তো ডাই ট্রাই যাই থাকুক না কেন, এগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কারণ ট্রাইপেপটাইড এবং ডাইপেপটাইড আসলে কি জিনিস আমি দেখাই। অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড যে বন্ধন দ্বারা যুক্ত থাকে এটার নাম হলো ডাইপেপটাইড বন্ধন। কি বন্ধন? এটার নাম ডাইপেপটাইড বন্ধন। এই বন্ধনের নাম কিন্তু পেপটাইড, আর ডাই বলতে বোঝাচ্ছে এখানে দুইটা অ্যামিনো অ্যাসিড আছে। ডাই মানে কি? দুইটা অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে বলো তো ট্রাইপেপটাইড বলতে কি বোঝাচ্ছে? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখো তিনটা যেহেতু অ্যামিনো অ্যাসিড আছে তাহলে ট্রাই পেপটাইড বন্ধনগুলোকে আমরা বলবো পেপটাইড। তাহলে এটা হচ্ছে একটা ট্রাইপেপটাইড, রাইট? তাহলে দেখো ট্রাইপেপটাইড যদি জিজ্ঞেস করি যে ট্রাইপেপটাইডে কয়টা অ্যামিনো অ্যাসিড আছে, অনেকে বলে তিনটা। সরি, ট্রাইপেপটাইডে কয়টা পেপটাইড বন্ধন আছে, অনেকে বলে পেপটাইড, তাহলে তিনটা মনে হয় বন্ধন আছে। না, এই অংশটা দ্বারা অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বোঝায় আর এই অংশটা দ্বারা পেপটাইড বন্ধনের সংখ্যা বোঝায়। ট্রাই মানে তিনটা, তাহলে বন্ধন কয়টা? দুইটা, তাই না? আবার বলো ডাইপেপটাইডে, ডাই দ্বারা কি বোঝায়? অ্যামিনো অ্যাসিডের নাম্বার বোঝায়। তাহলে একটা অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিড, ডাই হয়ে গেল, আর বন্ধন হলো পেপটাইড, রাইট? তাহলে নাম্বারটা এইভাবে মনে রাখবা যে ট্রাইপেপটাইড যখনই থাকবে তার মানে পেপটাইড বন্ধনের সংখ্যা একটা কম। ডাইপেপটাইড যখন বলবে পেপটাইড বন্ধনের সংখ্যা একটা কম, মানে দুই থেকে একটা এক। বুঝতে পারছো? সো একটু সময় লাগবে, তোমরা ভিডিওটা একাধিকবার দেখবা, তাতে আশা করছি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা খুবই সরল জিনিস। আমরা যদি এই চ্যাপ্টার দিয়ে শুরু করছি, ফার্স্ট ইয়ারে যারা এটা দেখতেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, বাট ইটস ওকে। আপনি আরেকবার দেখবেন, বইয়ের সাথে মিলাবেন, বইয়ের কোন অংশটা মিলাবেন, বইয়ের যে শেষে যে ছকটা আছে ছকের সাথে মেলাবেন। আচ্ছা, আমরা চলে আসি। আমরা এই এনজাইম দেখলাম এর উপর কাজ করে, এটা উৎপন্ন করে। এই এনজাইম দেখলাম এটার উপর কাজ করে, এটা উৎপন্ন করে। ট্রাইপেপটাইডেস ট্রাইপেপটাইডের উপর কাজ করে, অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। কারণ দেখো ট্রাইপেপটাইডকে তুমি যদি ভাঙো, তুমি শুধু অ্যামিনো অ্যাসিডই পাচ্ছ, আর কিছু পাচ্ছ না। আবার তুমি দেখো ডাইপেপটাইডেস দ্বারা তুমি যখন ডাইপেপটাইড ভাঙতেছো, তখন তুমি শুধু কি অ্যামিনো অ্যাসিড পাচ্ছ, এটা যদি ভাঙো, তাই না? খুবই সিম্পল। তাহলে এখন বাকি রইল কোলাজেনেজ। নাম দেখেই বলো তো কোলাজেনেজ কার উপর কাজ করে? কোলাজেন কার উপর কাজ করে? কোলাজেনের উপর। তোমাদের কি মনে আছে ক দিয়ে আমি একটা বলছিলাম যে এনজাইমগুলোর নাম ক আছে তারা সরল পেপটাইড উৎপন্ন করে। তাহলে কোলাজেনেসে ক আছে না, তাহলে উৎপন্ন কি করবে? সরল পেপটাইড, রাইট? এই যে দেখো কোলাজেনেস করতেছে সরল পেপটাইড, ওকে। আরেকটা দেখো এই যে কার্বক্সি পেপটাইডেস দেওয়া আছে, তাহলে এরাও কি করে? পেপটাইডের উপরে কাজ করে। দেখাইছি তো আমি সামনে যে সরল পেপটাইড উৎপন্ন করে, কারণ ক এটা। আরেকটা জিনিস দেখো এমিনো পেপটাইডেস, এরাও পেপটাইডের উপরে কাজ করে। তুমি চাইলে কিন্তু এগুলোর সামনে পলিপেপটাইড দিতে পারো, ইটস ওকে। পলিপেপটাইড দিতে পারো, ইটস ওকে। নাম দেখে বোঝা যায় এমিনো পেপটাইডেস পেপটাইড বা পলিপেপটাইডের উপর কাজ করে, ডাইপেপটাইডেস পেপটাইড বা পলিপেপটাইডের উপর কাজ করে। খুব সিম্পল। এবং এরা কোথায় কাজ করে? এই যৌগটার কোন অংশের উপর কাজ করে? এই যে অংশটা দ্বারা বোঝাইছে, এই অংশটা বোঝাইছে। তাহলে দেখো পেপটাইডেস যদি পলিপেপটাইডের উপর কাজ করে, পেপটাইডেস যদি পলিপেপটাইডের উপর কাজ করে, তাহলে সে পলিপেপটাইডের কার্বক্সিল মূলক যেটা আছে ওটার উপর কাজ করে। তাহলে বলো তো এমিনো পেপটাইডেস এটা যদি পলিপেপটাইডের উপর কাজ করে, তাহলে এমিন মূলকের উপর কাজ করবে না কার্বক্সিল মূলকের কাজ করবে? এমিন মূলকের উপর কাজ করবে, রাইট? তাহলে সেম আর কি। এটাও আপনি চাইলে এখানে সরল পেপটাইড লিখতে পারেন, আর চাইলে আপনি এমিনো অ্যাসিড দিয়েও শেষ করতে পারেন, ইটস ওকে। তাহলে ডান সাইডে যেগুলো আছে এগুলো অনেক জরুরি না, জরুরি হচ্ছে কোনটা কার উপর কাজ করে, ঠিক আছে? আর বারবার পড়লে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার চলে আসি আমরা আন্তরিক রস। বলো তো আন্তরিক রসে কয়টা এনজাইম আছে? এই যে দেখো আন্তরিক রসে আমরা আমি বলতে কি বোঝাইছিলাম? এমিনো পেপটাইডেস এনজাইম। তাহলে এই আমি মানেও কিন্তু এমিনো পেপটাইডেস। তাহলে তুমি এখানেও লিখবা আমি মানে হচ্ছে এমিনো পেপটাইডেস। আমি পুরোটা লিখলাম না, পেপটাইডেস। দেখো তো এমিনো পেপটাইডেস কার উপর কাজ করছে? পলিপেপটাইডের উপর কাজ করছে।
পলিপেপটাইড। তাহলে অ্যামিনো পেপটাইডেস পলিপেপটাইডের উপর কাজ করে যদি অ্যামিনো অ্যাসিড তৈরি করে, তাহলে অ্যামিনো পেপটাইডেস পলিপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করবে। ওকে, তাহলে আমি পুরো ব্যাপারটা আপনাদের আরেকবার বলছি, আশা করছি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, প্রোটিন পরিপাকের এনজাইমগুলো নিষ্ক্রিয়, দ্যাট মিন্স জাইমোজেন, এগুলোকে সক্রিয় করতে হবে কিভাবে? পিএইচ ট্যাক্ট এই ট্রিকের মাধ্যমে। পিতে পেপসিনোজেন, পিতে প্রোরেনিন, এইচতে এইচসিএল, তাহলে এইচসিএল এসে এই দুটাকে সক্রিয় করবে। একইভাবে ট্যাক্ট বলে আমি যে অংশটা বোঝাইছি আপনার ওই অংশটা দেখবেন, দেখে আপনি সক্রিয়তা বুঝতে পারলেন। সবাইকে যখন আমরা সক্রিয় করলাম, তো এই সক্রিয় এনজাইমগুলোর এখানে নাম লিখলাম। বাট আমরা কিন্তু পিএইচ ট্যাক্টের মধ্যে সব এনজাইমকে সক্রিয় করে দেখাই নাই, এত কিছু বইয়ে যদি বলা নাই, আমরা বলিও নাই। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এরপর আমরা কি করলাম, যে এনজাইম আসলে কোথায় কোথায় আছে এবং প্রোটিনের পরিপাক কোথায় কোথায় হয় এটা আমরা খুঁজে বের করছি। লালার রসে কোনো প্রোটিন পরিপাকের এনজাইম নাই, এজন্য আমরা কিছু লিখি নাই এখানে। তাহলে বলো তো, মুখে কি প্রোটিনের রাসায়নিক পরিপাক হয়? এনজাইম যেহেতু নাই, তাহলে প্রোটিনের রাসায়নিক পরিপাক মুখে হবে না, রাইট? বাট যান্ত্রিক পরিপাক কিন্তু হয়, এটা মাথায় রাখবা। কারণ প্রোটিন আমরা দাঁত দিয়ে ছিঁড়ি, জিহ্বা দিয়ে লালার সাথে মিশাই, নরম করি, যান্ত্রিক পরিপাক হয়। বাট মুখ গহ্বরে প্রোটিনের রাসায়নিক পরিপাক হয় না, কারণ এখানে কোনো এনজাইম নাই। দেন আমরা চলে আসি এবার পাকস্থলী বা গ্যাস্ট্রিক। পাকস্থলীর রসে তিনটা আছে এনজাইম। কি কি? পাক রসে জিপি রে, জিলাটিনেস, পেপসিন, রেনিন। এই দেখো এনজাইমগুলোর নাম, জিলাটিনেস, পেপসিন, রেনিন। আমি একটু সিকোয়েন্সটা ঠিক করে নিয়েছি, কারণ প্রোটিনের সাথে সবসময় পেপসিন সরাসরি কাজ করে, এই জন্য এটাকে আমি আগে দিছি। দেন পেপসিন প্রোটিনের উপর যখন কাজ করে, বড় প্রোটিন যখন প্রথমেই ভাঙে, পেপটন প্রোটিয়েজ উৎপন্ন হয়। মানে পুরো ব্যাপারটা আমি আপনাকে বলি, প্রোটিয়েজ মানে পলিপেপটাইড, পেপটন মানে পলিপেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিড, মানে জাস্ট ছোট প্রোটিন, টুকরা টুকরা অ্যামিনো অ্যাসিড সব মিলে উৎপন্ন হচ্ছে প্রথমবারই। ওকে, আর প্রোটিয়েজ এবং পেপটনের মধ্যে আমি যদি বলি আপনাকে বেস্ট কোনটা বেছে নিতে চান, আপনি পেপটনটা বেছে নেবেন, কারণ পেপটন এমন একটা প্রোটিনের টুকরা যে টুকরাটা পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়, পানিতে সহজেই কি হয়, তাকে এনজাইম দিয়ে ভেঙে ফেলা যায়। ওকে, আচ্ছা যাই হোক, রেনিনের ক্ষেত্রে স্পেশাল, এটা সবসময় মনে রাখতে হবে, রেনিন এনজাইম কাজ করে দুধের প্রোটিন পার্টের উপর। দুধের প্রোটিন পার্টের নাম হচ্ছে কেসিন। তাহলে রেনিন যদি কেসিনের উপরে কাজ করে, কি উৎপন্ন হবে? প্যারাকেসিন পরিণত হবে। এই জিনিসটা স্পেশালি দাগ দিয়ে রাখো, যে আমরা এটা মুখস্থ রাখবো। জিলাটিনেস নাম দেখে বোঝা যাচ্ছে আমরা যে খাবার খাই, জেলাটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর উপরে কাজ করে। আর জেলাটিনের উপরে যদি কাজ করে, পেপটন, পলিপেপটাইড, অ্যামিনো অ্যাসিড এরকম অনেক টুকরা হয়ে যায়। এগুলো কিন্তু স্পেসিফিক না, যে কারণে আমরা এগুলা তেমন একটা গুরুত্ব দিলাম না। এবার চলে আসি আমরা, যে খাবারটা পাকস্থলী থেকে এবার নেমে আসলো অন্ত্রে, ডিওডেনামে। তাহলে ডিওডেনামে তো নিজের রস আছে, ডিওডেনামের নিজের রস আছে, এবং ডিওডেনামে অগ্নাশয় থেকেও এনজাইম বা রস আসে, তাই না? ঠিক কিনা? মনে নাই তোমাদের? ডিওডেনামের নিজের রস আছে, এই যে দেখো আন্তরিক রস। ডিওডেনামে কিন্তু অগ্নাশয় থেকেও রস আসে কিনা? তাহলে অগ্নাশয় থেকেই কিন্তু প্রোটিন পরিপাকের বেশি এনজাইম আসে। এই যে দেখো, এখানে আমি দেখাচ্ছি, কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। টিতে ট্রিপসিন, কাতে কাইমোট্রিপসিন, কোলেতে হচ্ছে কোলাজিনেস, দ্বিতীয়তে হচ্ছে ডাইপেপটাইডেস, ট্রাইতে হচ্ছে ট্রাইপেপটাইডেস, কোরিতে হচ্ছে কার্বক্সিপেপটাইডেস, আমিতে হচ্ছে এমিনোপেপটাইডেস। এটা বারবার পড়তে পড়তে এগুলো কিন্তু মাথায় থাকবে, দুই একবার কিন্তু হবে না। তো দেখো আমি এনজাইমগুলোর এখানে নাম লিখছি, লেখার পর কোনটা কার উপর কাজ করে আমি দেখাচ্ছি। ওকে, যে প্রোটিনের একটা অংশ ভেঙে আপনি এটা বানাইছেন, এইটা তো পাকস্থলী থেকে ডিওডেনামে নেমে আসে, তখনই তার উপর ট্রিপসিন এবার কাজ করা শুরু করে। ট্রিপসিন যদি এর উপর কাজ করে, পলিপেপটাইড, সরল পেপটাইড বা কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি করতেই পারে। তারপর কি, ট্রিপসিনের মতো আরেকটা আছে কাইমোট্রিপসিন, সেও এগুলার উপরেই কাজ করে, কিন্তু তোমাদের বইয়ে অনলি পেপটনও মাঝে মাঝে দেওয়া আছে, প্রোটিয়েজটা না দিয়ে এখানে শুধু পেপটন দেওয়া আছে। ইটস ওকে, পেপটনের উপর কাজ করলে পেপটনটা আরো ছোট হয়, সরল পেপটাইড কিংবা অ্যামিনো অ্যাসিডে পরিণত হতে পারে। ওকে, কিছু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এরপর চলে আসি আমরা ট্রাইপেপটাইডেস এবং ডাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডেস কাজ করে ট্রাইপেপটাইডের উপর, ডাইপেপটাইডেস কাজ করে ডাইপেপটাইডের উপর। ডাইপেপটাইড মানে কিন্তু দুইটা অ্যামিনো অ্যাসিড একটা পেপটাইড বন্ড, আর ট্রাইপেপটাইডেস মানে হচ্ছে তিনটা অ্যামিনো অ্যাসিড দুইটা পেপটাইড বন্ড। তাহলে দেখো, ট্রাইপেপটাইডেস যদি ট্রাইপেপটাইডের উপরে কাজ করে, ট্রাইপেপটাইডেস যদি ট্রাইপেপটাইডের উপর কাজ করে, মাত্র তো তিনটা অ্যামিনো অ্যাসিড, সবগুলো অ্যামিনো অ্যাসিড আমরা পাবো, এগুলো টুকরা টুকরাগুলো সব অ্যামিনো অ্যাসিড হবে। সেম ভাবে এখানেও কিন্তু সবগুলো অ্যামিনো অ্যাসিড হবে। তার মানে আমরা এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম এবং এটা বুঝলাম, বাকি রইল এই তিনটা। কোলাজিনেজ এনজাইমটা কোলাজেনের উপরে কাজ করে। কোলাজেন যদি টুকরা টুকরা হয়, কোলাজেন কিন্তু সুতার মতো, মানে অনেক লম্বা
অ্যামিনো অ্যাসিডের শিকল কেটে 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 দেখো সরল পেপটাইডে পরিণত করলো, মানে অল্প কিছু অ্যামিনো অ্যাসিডের শিকল, অল্প কিছু অ্যামিনো অ্যাসিডের শিকল, অল্প কিছু অ্যামিনো অ্যাসিডের শিকল, লাইক দ্যাট। দেখেন কোলাজেন এত বড়, অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড। কোলাজেনের এনজাইম যদি এর উপর কাজ করে, কেটে দিল কেটে দিল, তাহলে দেখো এগুলা কি সরল পেপটাইড না? মানে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড, পেপটাইড বন্ড পেপটাইড বন্ড পেপটাইড বন্ড পেপটাইড বন্ড। তাহলে এটা মোটামুটি একটা ছোট পেপটাইড অণু বা ছোট পলিপেপটাইড অণু, এটা একটা ছোট পলিপেপটাইড বা ছোট পেপটাইড, এটা একটা ছোট পলিপেপটাইড বা ছোট পেপটাইড। এই তো পেপটাইড পলিপেপটাইড কি এগুলো বুঝতে গেলে কিন্তু আমাদের যাইতে হবে কোথায়? কোষ ও কোষের গঠনে, সরি কোষ রসায়ন চ্যাপ্টারে। একদমই চিন্তা করবা না, যত সময় যখন আমি পড়াবো তখন এটা তোমাকে পানির মতো মনে হবে। সো কোলাজিনেসটা আমাদের পড়া শেষ, নাম দেখে বোঝা যায় যে কোলাজিনেস কোলাজেনের উপরে কাজ করে। এরপর বাকি রইল কার্বক্সি পেপটাইডেজ এবং এমিনো পেপটাইডেজ। দেখো এরাও পেপটাইডের উপরে কাজ করে, এরাও পেপটাইডের উপর কাজ করে, হোক না সেটা সরল পেপটাইড, হোক না সেটা পলিপেপটাইড। পলিপেপটাইডের উপরেই ধরা যাক, এ পলিপেপটাইডের উপর কাজ করে, এ পলিপেপটাইডের উপর কাজ করে। বাট এ পলিপেপটাইডের কোন জায়গায় কাজ করে? এনজাইমের নামের শুরুতে আছে কার্বক্সি, তাহলে কার্বক্সির মূলকটার উপরে কাজ করে। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, অ্যামিনো অ্যাসিডের কিন্তু একটা এমিন মূলক থাকে আর একটা কার্বক্সিল মূলক থাকে। তাহলে বলো তো কার্বক্সি পেপটাইডেস কি করে? এই যে এই জায়গার উপর কাজ করে। তাহলে এমিনো পেপটাইডেস কোথায় কাজ করে? পলিপেপটাইডের এই সব জায়গায় কাজ করে, এমিন মূলকের উপরে কাজ করে। কোরে কি করে? আমরা তো বলছি যখনই কা পাবো তখনই এই পাশে আমরা সরল পেপটাইড লিখে রাখবো, দুই চারটা আমরা যদি পারি মনে রাখবো। আর এমিনো অ্যাসিডের ক্ষেত্রে দেখো যেহেতু ক নাই, তাহলে আমরা এখানে সরল পেপটাইড না লিখে সরাসরি এমিনো অ্যাসিড লিখে দিলাম, কারণ এমিনো অ্যাসিডের থেকে আর টুকরা হয় না। ওকে, আচ্ছা তাহলে এটাও আমাদের পড়া শেষ। তাহলে লাস্ট হলো আন্ত্রিক রস। আমরা তো জানি আন্ত্রিক রসে শুধু একটাই এনজাইম, এর আমিতে এমিনো পেপটাইডেস, আন্ত্রিক রসের আমি থেকে এমিনো পেপটাইডেস। আর আমরা এমিনো পেপটাইডেসের ব্যাপারটা জানি, এই যে দেখো এমিনো পেপটাইডেস এখানে আছে, এমিনো পেপটাইডেস এখানে। এমিনো পেপটাইডেস কাজ করে পলিপেপটাইডের উপর, এমিনো পেপটাইডেস কাজ করতেছে পলিপেপটাইডের উপর। এমিনো পেপটাইডেস পলিপেপটাইডকে এমিনো অ্যাসিডে পরিণত করতেছে, এমিনো পেপটাইডেস পলিপেপটাইডকে এমিনো অ্যাসিডে পরিণত করতেছে। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? আশা করছি সবাই বুঝতে পারছো, বাট সময় নিতে হবে এই জায়গাটাতে। তো এই জায়গাটা যদি খুব ভালো করে বুঝতে চাও, আরো সময় নিয়ে বুঝতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আজমল স্যার বলো, আলিম স্যার বলো, আর মাজেদা ম্যামের বলো, শেষে একটা ছক আছে, ছকের মধ্যে পড়বা। আমি এখানে আরেকটা ছোট্ট জিনিস শেখাই দিব, তাহলে আমার প্রোটিন পরিপাক অংশ তোমাদের পড়ানো শেষ হয়ে যাবে। কি সেটা? এটা মুখ, পরিপাক নালী। এই দেখো লালা রস, লালা গ্রন্থি থেকে যারা আসে তারা লালা রস বা কি স্যালাইভা, তাই না? পাকস্থলী প্রাচীর থেকে যারা আসে তাদের নাম হচ্ছে পাক রস বা গ্যাস্ট্রিক জুস। এই জুসগুলোর ভেতরে এনজাইম থাকে, লালা রসের ভেতরে এনজাইম থাকে। এই দেখো এটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে যেগুলো আসে এটাকে বলা হয় অগ্নাশয়িক জুস বা প্যানক্রিয়েটিক জুস বা অগ্নাশয় রস, আমরা বুঝলাম। আচ্ছা অন্ত্র থেকে যে রসগুলো আসে এগুলোর নাম কি? খুব সিম্পল, আন্ত্রিক রস। ওই আন্ত্রিক রসগুলো আসে, ওগুলোর মধ্যে আসলে ওই এনজাইমটা থাকে। অগ্নাশয় থেকে যে অগ্নাশয়িক রস আসে সেগুলোর মধ্যে ওই এনজাইমগুলো থাকে। আন্ত্রিক রসের ইংলিশ কি? ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টিনাল জুস। আন্ত্রিক রসের নাম কি? ইন্টেস্টিনাল জুস। প্যানক্রিয়াস থেকে যেগুলো আসে প্যানক্রিয়েটিক জুস, পাকস্থলী যেগুলো আসে সেগুলো গ্যাস্ট্রিক জুস, লালা গ্রন্থি যেগুলো আসে সেগুলো হচ্ছে স্যালাইভারি বা স্যালাইভা। ঠিক আছে, বাট এখানে একটা কথা আছে, এই ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রসের কিন্তু আরো একটা নাম আছে তোমাদের বইয়ে, নাম হলো সাক্কাস এন্টেরিকাস। কি নাম? সাক্কাস এন্টেরিকাস। এই সাক্কাস শব্দের অর্থ হচ্ছে সিক্রেশন বা তরল, আর তরল মানে তো জানো জুস। আর এন্টেরিকাসের এন্টারো শব্দের অর্থ হলো অন্ত্র বা পরিপাক নালী। কি? এন্টেরিকাসের এন্টারো শব্দের অর্থ হচ্ছে অন্ত্র বা পরিপাক নালী। তাহলে আমাকে বলো তো ইন্টেস্টিনাল জুসের আরেক নাম যদি আমরা গ্রিক ভাষায় বলি, সাক্কাস এন্টেরিকাস বলতে পারবো না? ইয়েস, হ্যারি পটারের মতো যে ইন্টেস্টিনাল জুসকে আমরা হ্যারি পটারের মতো বললাম সাক্কাস এন্টেরিকাস, লাইক দ্যাট। এটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে বললাম, গ্রিক ল্যাঙ্গুয়েজ বা ল্যাটিন, গ্রিক ল্যাঙ্গুয়েজে কথা বললাম। সাক্কাস শব্দের অর্থ হচ্ছে জুস, এন্টেরিকাস হচ্ছে অন্ত্র। তাহলে অন্ত্রের জুস, এটার আরেক নাম হতে পারে ইন্টেস্টিনাল জুস, এটার বাংলা হতে পারে আন্ত্রিক জুস, আন্ত্রিক রস, একই কথা। আশা করছি আমি আপনাদের বোঝাইতে পারছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।